This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, কিছু কিছু ঘটনা থাকে, কিছু কিছু সময় থাকে যেগুলো আমাদের চেনা ছন্দের বাইরে হঠাৎ করে ভাবতে বাধ্য করে। আসলে ওই কথায় বলে না যে অন্ধ হয়ে থাকলে কি প্রলয়ে বন্ধ থাকে, ঠিক সেরকম। সেই ছোটোবেলা সেই গল্পটা ভাবুন তো, জিজ্ঞেস করা হয়েছিল যে চাঁদ কাছে না আমেরিকা কাছে, তাতে একজন বলেছিল যে চাঁদকে দেখা যায় সুতরাং চাঁদ কাছে। আসলে বাস্তবটা তো অন্যরকম। আমরা একটা জিনিস দেখতে অভ্যস্ত হয়ে যাই, কিন্তু তার আড়ালে হয়তো এমন একটা সত্য লুকিয়ে থাকে যে সত্যটার দিকে আমাদের চট করে নজর যায় না। কারণ আমরা চেনা জিনিসটার দিকে বেশি করে তাকাই, কিন্তু তার জন্য যে জিনিসটা ওই অন্তঃসলীলা নদীর মতো আস্তে আস্তে বয়ে চলেছে সেটা তো মিথ্যা হয়ে যায় না। আপনি দার্জিলিংয়ে গেলেন, গিয়ে দেখলেন যে চারপাশে কুয়াশায় ঢেকে গেছে। আপনি কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলেন না, আপনি কুয়াশা দেখলেন, কুয়াশার কথা বললেন, ঠান্ডার কথা বললেন, মেলে হাঁটার সুন্দর অভিজ্ঞতার কথা বললেন, কিন্তু কাঞ্চনজঙ্ঘাটা কি মিথ্যে হয়ে গেল? সেটা কি নেই? সেটা তো আছে। এতগুলো কথা ঘুরিয়ে ফিরিয়ে বললাম কেন জানেন? কারণ আমরাও হয়তো এই ভোটের মরশুমে ভোট, SIR এই সমস্ত নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছি যে আমাদের অন্যদিকে নজর দেওয়ার সময় নেই, ভাবার সময় নেই। কিন্তু যাদের অন্যরকম মন, তাদের কি আর এই ভোট মন হবে? তারা হয়তো ভাববে ওটা তো ওদের ব্যাপার, ওরা নিয়ে ঝামেলায় থাকুক, আমরা আমাদের কাজটা করি। ওরা কাজ করে কী ভেবে কবিগুরু লিখেছিলেন আর কারা কাজ করার কথা বলছি। সোজা বাংলায় কাদের কথা বলছি সেটা বুঝতেই পারছেন। আজকে সারাদিন ধরে যে খবরটা দেখিয়েছি সেটাই আমাদের কিন্তু বুঝতে এবং ভাবতে বাধ্য করছে যে পরিস্থিতিটা অতটা সহজ সোজা নয়। জটিলতা শুধু SIR নেই, জটিলতা শুধু ওই তৃণমূল কটা আসন পাবে, বিজেপি কটা আসন পাবে, কে সরকার গঠন করবে এই আলোচনার মধ্যে নেই। বিষয়টা আসলে আমাদের মূলগত স্থায়িত্বের এবং তাদের যারা ওই স্থায়িত্বটাকে খণ্ড খণ্ড টুকরো টুকরো করে দিতে চায়। সোজা বাংলায় পশ্চিমবঙ্গে পাকিস্তানের হাত কি শক্ত হচ্ছে, এই প্রশ্নটা আজকে তো আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। একটা ঘটনা আমাদের সামনে হঠাৎ করে, এটা মনে হচ্ছিল যেমন সামনে ভোটের পর্দা রয়েছে, ছিঁড়ে আসল বাস্তবটা দেখাচ্ছে। ভায়া বাংলাদেশ, এবার পাকিস্তানের হাতটা কি আমাদের এই বাংলার দিকে এগোচ্ছে? এটাকে তো অস্বীকার করা যাচ্ছে না। আর আপনাদের মনে আছে ওই পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সেই বক্তব্য, যেখানে তিনি তার সঙ্গী সাথীদের নিয়ে বলেছিলেন যে এবার তাদের এই পূর্বাঞ্চলটা লক্ষ্য। দেখুন, পূর্বাঞ্চল তো চিরকালই অন্য সবার নজরের বাইরে, পাকিস্তানের নজরের বাইরে। এইভাবেই আমরা দেখছি যে অনেক দূর মাঝখানে বাংলাদেশ আছে, বাংলাদেশ বন্ধু রাষ্ট্র, এইখানে অবধি তো পাকিস্তানের হাত পৌঁছবে না। ওরা ওখান থেকে যদি ড্রোন পাঠায়, মিসাইল ছোড়ে, সেগুলো সবই আমাদের ওই পশ্চিম সীমান্তের দিকেই বেশি তার কার্যকলাপগুলো দেখা যাবে, সেখানেই তো টার্গেট করবে। আমাদের এখানটা করাটা সম্ভব নয়। এইটা বলে নিশ্চিন্ত থাকার আর কি জো আছে বলুন তো? আবার বলছি, আজকে যে খবরগুলো সামনে আসছে তাতে তো মনে হচ্ছে অন্যরকমভাবে ভাবার সময় হয়ে গেছে। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির তিনি বাংলাদেশকে আস্তে আস্তে নিজের কবজায় নিয়ে এসে আসলে ভারতের বিরুদ্ধে বদলা নেওয়ার চেষ্টা করছেন কি? এবং সেই চেষ্টার লক্ষ্যস্থল কি আমাদের এই রাজ্যটা যেখানে পাকিস্তান হট করে হাত দিতে পারবে না, এটা ভেবে আমরা হয়তো নিশ্চিত থাকতে পারি। এটা ভেবেই কি তার কি মনে হচ্ছে পাকিস্তানের জন্য এটাই দুর্বল জায়গা? অ্যাকিলিস হিল বলে একটা কথা আছে, জানেন তো? সেই বিখ্যাত গ্রিক বীর অ্যাকিলিস অপরাজেয় ছিলেন। তার
তার প্রাণ ভোমরা ছিল তার গোড়ালিতে, ওইখানে আঘাত করাতেই তিনি মারা যান শেষ পর্যন্ত। সেই থেকে এই দুর্বল জায়গাগুলোকে অ্যাকিলিস হিল বলে। আপনাদের মনে আছে মহাভারতেও দুর্যোধনকে শেষ যুদ্ধের আগে গান্ধারী বলেছিলেন একদম নিরাবরণ হয়ে তার সামনে দাঁড়াতে, কারণ যে চোখ তিনি এতদিন বন্ধ করে রেখেছিলেন সেই চোখের ফেটটিটা তিনি খুললে যে জ্যোতি বেরোবে, তাতে তার সন্তানের শরীরের প্রত্যেকটা অঙ্গই অপরাজেয় হয়ে যাবে, শক্তিশালী হয়ে যাবে। এবার সেইটা জানতেন বলেই শ্রীকৃষ্ণ বুদ্ধি দিয়েছিলেন দুর্যোধনকে যে এইরকমভাবে নিরাবরণ হয়ে তো দাঁড়াতেনি। তাই লজ্জা নিবারণের জন্য কলা পাতা দিয়ে নিজের নিম্নাঙ্গ ঢেকে দাঁড়িয়েছিলেন দুর্যোধন, এবং যখন দৃষ্টি খুলেছিলেন গান্ধারী, তার শরীরের সমস্ত অঙ্গ অজেয় হয়ে গেছিল, কিন্তু শুধুমাত্র দুর্বল জায়গা থেকে গেছিল ওই যেখানটায় কলা পাতা দিয়ে ঢাকা ছিল। এবারে এই জায়গাটাই ভারতের ক্ষেত্রে কি বাংলা হতে চলেছে? এই দেখুন, আসিম মুনির আমাদের এই রাজ্যকে তার ভারতের বিরুদ্ধে বদলা নেওয়ার যে একটা মঞ্চ হিসেবে বেছে নেবেন না, সেটা কিন্তু আর উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ গতকাল দিল্লি আর পশ্চিমবঙ্গ পুলিশের যৌথ অভিযানে নিউ টাউনের হাতিয়ারার থেকে 2 সন্দেহভাজন লস্কর জঙ্গি গ্রেপ্তার হয়েছে। ভাবুন তো, কলকাতার উপকণ্ঠে 2 জঙ্গি ঘাঁটি গেড়ে বসেছিল, এই খবরটার কতটা গুরুত্ব। এই খবরের প্রশাসনিক আর রাজনৈতিক উন্নয়ন সেটা থিতু হতে না হতেই তীরে এসে গেছে দ্বিতীয় ঢেউ। মুর্শিদাবাদের গুদিয়া গ্রাম থেকে এক যুবককে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। এক্ষেত্রে অভিযোগ কি? অভিযোগ হচ্ছে মুর্শিদাবাদের ওই যুবক নাকি পাকিস্তানে টাকা পাচার করত। কীভাবে করত সেটাও খুব ইন্টারেস্টিং। মানে এই বাংলার একটা জায়গার থেকে পাকিস্তানে টাকা পাচার হচ্ছে, এটা যেরকম ইন্টারেস্টিং, এটা কৌতূহল তো হচ্ছে। আপনাদের মনের মধ্যে প্রথম প্রশ্ন আসছে, আমি জানি, যে ওই যুবক কি পাকিস্তানি? মানে যেভাবে আমরা বলছিলাম বাংলাদেশিরা আমাদের অনুপ্রবেশকারী হিসেবে আমাদের রাজ্যে ঢুকে পড়েছে, এই যুবকও কি ঠিক সেইভাবে ঢুকে পড়েছিল? ঢুকে পড়ে এখানকার মানুষজনের সাথে মিশে গেছে, আর সেই জন্যই কি নিজের বাড়িতে সে টাকা পাঠাচ্ছিল? এটা যদি ভেবে থাকেন, তাহলে টাকা পাঠানোর পদ্ধতিটা, টাকা পাচারের পদ্ধতিটা যদি একবার শোনেন, তাহলে আপনারা অবাক হয়ে যাবেন। পুলিশ কি বলছে জানেন? হাওয়ালার মাধ্যমে, পরিচিত চক্রের মাধ্যমে এই টাকাগুলো পাচার হতো না। সচরাচর যারা এই ধরনের চলে আসে, তারা টাকা পাঠানোর মাধ্যম হিসেবে ওই হাওয়ালাকে বেছে নেয়, পরিচিত পদ্ধতি। কিন্তু এই যুবক কি করেছে? এই মুর্শিদাবাদের যুবক নাকি ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে টাকা পাচার করত। ভাবতে পারছেন? ক্রিপ্টোকারেন্সি, সেটা আমাদের পকেটে যে টাকা পয়সা থাকে, যে টাকা পয়সার কথা আমরা জানি, ওরকম কোনো মুদ্রা নয়। এই ক্রিপ্টোকারেন্সি হচ্ছে ডিজিটাল মুদ্রা, অর্থাৎ এর অবস্থান পুরোটাই ওই নেট জগতে, ডিজিটাল দুনিয়ায়। হাল ফিলে এই ক্রিপ্টোই হলো বিকল্প লেনদেনের মাধ্যম। এবার সেই ডিজিটাল মুদ্রা যদি ব্যবহার করা হয় এক্ষেত্রে লেনদেনের মধ্যে দিয়ে, তাহলে তো আপনারা ওই যুবককে, যে মুর্শিদাবাদের ওই যুবক যে টাকাটা পাচার করেছিল, তাকে আর 5 জনের সাথে গুলিয়ে ফেলতে পারবেন না। এবং ওই টাকাটা যে পাঠানো হতো ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে, সেটার জন্য যে ওটিপি ব্যবহার করা হতো, সেটাও পাকিস্তানের ওটিপি। বুঝতে পারছেন যোগাযোগটা কোন দিকে যাচ্ছে, চিন্তাভাবনাটা, ঘটনাচক্রটা কোন দিকে যাচ্ছে? নিউ টাউনে যে জঙ্গি মডিউলের খোঁজ পাওয়া গেছে, তার সঙ্গে কি মুর্শিদাবাদের এই যুবকের কোনো যোগাযোগ ছিল? এখন তো এটাও খোঁজ খবর করে দেখতে হচ্ছে। এখন পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি, কিন্তু নিউ টাউনে সন্দেহভাজন জঙ্গি গ্রেফতার, আর মুর্শিদাবাদ থেকে পাকিস্তানের সাথে এইরকম অত্যাধুনিক পদ্ধতিতে প্রযুক্তিকে কাজে লাগিয়ে যোগাযোগ রেখে চলা, টাকা পয়সা পাচার করা এই তরুণের মধ্যে একটা কমন লিঙ্ক কিন্তু আছে। বলুন তো কি সেটা? বুঝতে পারছেন? ওই দেশটা পাকিস্তান।
মুর্শিদাবাদের ছেলেটা যেরকম পাকিস্তানে ফান্ড ট্রান্সফার করত, নিউ টাউন থেকে গ্রেফতার হওয়া 2 সন্দেহভাজন জঙ্গি নাকি পাক জঙ্গি সংগঠন লস্করের সদস্য বলে জানা গেছে। তাই প্রশ্নটা করতেই হচ্ছে, যেখানে শুরু করেছিলাম সেখানেই ফিরে যাচ্ছি। পাকিস্তানকে হুল ফোটানোর জন্য এই পশ্চিমবঙ্গকেই বেছে নিচ্ছে, এইটা ভেবেই বেছে নিচ্ছে যে এই জায়গাটা এখন ব্যস্ত ভোট টোট নিয়ে, লোকের নজর অন্যদিকে এসআইআর দিকে ঘুরে আছে, কেউ আর এই দিকে নজর রাখতে পারবেন না। সেই ফাঁকে কি কার্যকলাপ জাল ছড়ানোর কাজটা খুব সহজে করা যাবে? আসিম মুনিরের বদলা নেওয়ার ইচ্ছেটা আর আসিম মুনিরের ওই পূর্বাঞ্চলকে টার্গেট করার কথাটা এইভাবেই কি সত্যি করার চেষ্টা হচ্ছে? দেখুন, অপারেশন সিঁদুরে মার খেয়ে চ্যাপ্টা হয়ে যাওয়ার পর মুনির বলেছিলেন এটা যে পূর্ব দিককে তারা টার্গেট করবে, সেই কাজটা আসলে সরাসরি নয়, টার্গেটটা ভায়া মিডিয়া, কারোর মাধ্যমে এইভাবে জঙ্গি ঢুকিয়ে বিষ ঢালার কাজটা করতে চাইছে পাকিস্তান। এটা কিন্তু ভেবে দেখার সময় হয়ে গেছে। দিল্লি, কলকাতা, তামিলনাড়ু, দেশের উত্তর, পূর্ব আর দক্ষিণ, তার মানে ভারত জুড়ে এই মুহূর্তে লস্কর জাল ছড়াতে সক্ষম। কিন্তু তাতে বিষয়টা একটু বেশি সরলীকরণ হয়ে যায় কি যদি এইভাবে বলা হয়? এটা কি বলা যায়, দেশের নিরাপত্তা যখন কেন্দ্রীয় এজেন্সিগুলোর হাতে, সীমান্তে যখন বিএসএফ আছে, দেশে যখন এতগুলো গোয়েন্দা এজেন্সি আছে, তখন পশ্চিমবঙ্গে জঙ্গি গ্রেফতার হলে এ রাজ্যের আইন শৃঙ্খলা বা রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অহেতুক আলোচনা করার কোনো মানে নেই? এটা বলা যায় কি? দেখুন, সাগরে পেতেছি শয্যা, শিশিরে কিবা ভয়, ব্যাপারটা সেরকম হয়ে যাচ্ছে না তো? খেয়াল করে দেখুন, দিল্লি মেট্রোর বিভিন্ন স্টেশনের বাইরে যে উস্কানিমূলক পোস্টারগুলো প্রথমে নজরে পড়েছিল, সেই পোস্টারগুলোয় কাশ্মীরে অস্থিরতা তৈরির জন্য বিভিন্ন কথা লেখা ছিল, কাশ্মীরকে ভারত থেকে বিচ্ছিন্ন করার বার্তা ছিল। দিল্লি পুলিশ কি বলছে? এই ধরনের পোস্টার কলকাতাতেও ছাপানোর কাজ শুরু হয়ে গেছিল। বুঝতে পারছেন কোথা থেকে কোন জায়গায় আসছে ব্যাপারটা? দিল্লি আর কলকাতায় লস্করের সদস্য সন্দেহে যারা ধরা পড়েছে, তাদের কাছে এই পোস্টার ছাপানোর নির্দেশটাই তো এসছিল। কোত্থেকে এসছিল জানেন? শুনলেই বুঝবেন যে শিশিরে ভয় নয়, আমরা বাস্তবে ওই সাগরের মধ্যেই শুয়ে আছি। ওই বার্তাটা এসছিল ঢাকা থেকে। এই মুহূর্তে ঢাকাতেই রয়েছে লস্করের অন্যতম নেতা সাব্বির আহমেদ লোন। লস্কর প্রধান হাফিজ সঈদের অত্যন্ত ঘনিষ্ঠ এই সাব্বির লোন 2007 সালে AK-47 আর গ্রেনেড সহ দিল্লিতে ধরা পড়েছিল। পুলিশ জানতে পেরেছিল যে আত্মঘাতী হামলার পরিকল্পনা ছিল সাব্বিরের, আর তারপর 10 বছর জেল খাটে সাব্বির। ছাড়া পাওয়ার পর আমাদের এ রাজ্যের হিলি বর্ডার দিয়েই নাকি বাংলাদেশে যায়, আর সেখানে সেফ হাউস পায়। 2019 থেকে 2024 5 বছর বাংলাদেশে ছিল, কিন্তু সাব্বির লোনের মতো এই লস্কর সদস্য এই সময়টায় প্রকাশ্যে আসেন। 24 সালে ঢাকায় ক্ষমতার পালা বদলের সঙ্গে সঙ্গেই এই জঙ্গি নেতা নিজের কাজের পদ্ধতি বদলায়। বাংলাদেশটা ওই মৌলবাদীদের হাতে চলে যাওয়ার পরেই পাকিস্তান থেকে যেরকম নিয়মিত পাক গোয়েন্দা কর্তারা ঢাকায় যাতায়াত শুরু করেন, ঠিক সেরকমভাবেই প্যালেস্টাইনের জঙ্গি গোষ্ঠী হামাসের মতো আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠনের কমান্ডাররাও বাংলাদেশে যাতায়াত শুরু করেছিল। এই কাজটাই তারা করতে পারছিল না ওই হাসিনার রাজত্বকালে, যার জন্য সেই সময়টায় তারা একটুখানি লুকিয়েছিল আর কি। একটু যেই চাপটা রিলিজ হয়েছিল, তারা ডালপালা মেলতে শুরু করেছিল। গত বছর হামাসের কয়েকজন কমান্ডার বাংলাদেশে জঙ্গি প্রশিক্ষণ দিয়েছিল বলে খবর ছিল। এবার সেই ট্রেনিং ক্যাম্পে লস্করের এই সাব্বির আহমেদের যোগাযোগ ছিল একদম সরাসরি। এই তথ্যগুলো ইতিমধ্যেই গোয়েন্দাদের হাতে ছিল। পহেলগাঁও হামলার পর অপারেশন সিঁদুরে পাকিস্তানে জৈশ আল লস্করের মতো জঙ্গি সংগঠনের ঘাঁটিগুলো গুড়িয়ে যাওয়ার পর, জঙ্গিদের সাফাই অভিযানটা সফল হওয়ার পর, ওই পাকিস্তানি মদতে সাব্বিরের মতো জঙ্গিরা যে বাংলাদেশে থেকে
এ রাজ্যের মাটিকে ব্যবহার করে এদেশের ক্ষতি করার চেষ্টা করবে, এই তথ্য কেন্দ্র বা রাজ্যের অজানা ছিল কি? এই প্রশ্নগুলো কিন্তু ভাবতে হবে। একটা পারিপার্শ্বিক পালাবদল, তার ফলে যে একটা মুক্তাঞ্চল হয়ে যেতে পারে, যেখান থেকে অতীতে এরকম জঙ্গি ট্রেনিং ক্যাম্প করার চেষ্টা করে ব্যর্থ হয়েছিল। বন্ধু সরকার থাকার কিছু সুবিধা তো থাকে। সেখানটায় যে মুহূর্তে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে পুরো দেশটা পাকিস্তানের কবজায় চলে গেল, খোলা মাঠ হয়ে গেল, তারপর থেকে এই সব কিছুই যে হবে এটা বুঝে নেওয়া বা অনুমান করাটা কি খুব কঠিন ছিল। এবং সেক্ষেত্রে যার সঙ্গে সরাসরি যোগাযোগ, অর্থাৎ ভারতের যে ভূখণ্ডের সঙ্গে সরাসরি যোগাযোগ বাংলাদেশের, সেই বাংলা, আমাদের এই পশ্চিম বাংলা যে ওদের প্রাথমিক নজর এড়াতে পারবে না, এটা বোঝাটাও কি খুব কঠিন ছিল? এই প্রশ্নগুলো করছি কারণ আসল প্রশ্নটা তো এখানেই লুকিয়ে রয়েছে। এই সব কিছু জানা থাকা সত্ত্বেও এই মালদার ওমর ফারুক কী করে জঙ্গি হয়ে গেল, কিভাবে এখানে জঙ্গিরা সব ঢুকে ঘাঁটি গেড়ে বসে রইল। লস্কর জঙ্গি সন্দেহে ধৃত উমরের বাড়িতে গেছিলেন আমাদের প্রতিনিধি। ধৃত ওই লস্কর সদস্যের স্ত্রী এবং মা দুটো কথা বলেছে। এক, চাষাবাদ করার পাশাপাশি কলকাতায় এসে নাকি টুকটাক উপার্জন করত উমর, অর্থাৎ সেই অর্থে নিয়মিত কোনো আয়ের রাস্তা তার ছিল না। আর দুই, এই উমরের পরিবার দাবি করেছে তারা রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। তাদের পরিবার নাকি তৃণমূল করে। এখানেই জাতীয় নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়টা রাজনীতির চোরাগলিতে যে ঢুকে পড়ল, এটা বুঝতে নিশ্চয়ই আপনাদের অসুবিধা হচ্ছে না। তৃণমূল করি না, এখন অব্দি আসেনি কেউ। আমরা টিএমসি করি, আমরা টিএমসি পার্টি করি। আমাদের দল বৃহৎ দল, এটা মানে সেই জন্য বহু মানুষ এসেছে, ভালো কাজ করার জন্যও এসেছে দলের মধ্যে, আবার কিছু দলকে ব্যবহার করার জন্যও আছে, সেটাও দল দেখছে। একটা প্রমাণ দরকার, প্রমাণ। এগুলো বড় বড় অ্যাসার্টেশন, অ্যালিগেশন, তাহলে প্রমাণ দেখান। প্রমাণ যদি হন, অবশ্যই এটা খারাপ জিনিস। যারা জিহাদি এসব যারা আছেন আমাদের বাংলাদেশ থেকে যারা আসছেন বা পাকিস্তান, আফগানিস্তান থেকে যাদের আনা হচ্ছে, রোহিঙ্গা, তাদের নিয়েই এখানে এই তৃণমূল কংগ্রেস তারা ঘর করছে। আর তৃণমূল কংগ্রেস পুরোপুরিভাবে তাদের উপরে নির্ভরশীল। আমার স্বামী কলকাতা গেছে। ও কি বাইরে কাজ করে? বাইরে যায়, কলকাতা যায়, আবার আসে। জমি আছে, এমনি ভুট্টা বুনে। দেখুন, এই প্রশ্ন করার কোনো অর্থ হয় না যে এই কাজকর্ম সমস্ত ঠিকঠাকভাবে ছিল কিনা, বা এই 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 যে নতুন যুবসাথী হচ্ছে এর মাধ্যমে ভাতা এই উমর পাওয়ার কথা ছিল কিনা, এরকম মানে এই বিষয়গুলো নিয়েই কোনো রকম আলোচনার মানে হয় না। কারণ যারা জঙ্গি হয় তারা জঙ্গি হওয়ার জন্যই হয়, অন্য কোনো কারণে জঙ্গি হয় না। হ্যাঁ, অভাব টভাব থাকলে তাদের মগজ ধোলাই করতে হয়তো একটু সুবিধা হয়, কিন্তু যে ওই ক্রিপ্টোতে পৌঁছে যেতে পারে, এরকম উন্নততর প্রযুক্তিবিদ্যাকে ব্যবহার করার কথা ভাবতে পারে, তার ক্ষেত্রে এই অন্তত পকেট খালির অজুহাতটা খাটে না। তাহলে খাটে কি? একটা চক্রান্তের একটা সম্ভাবনা। দেখুন, সুজা খান চৌধুরী তবু তদন্ত প্রমাণ এ সমস্ত কথা বললেন, কিন্তু খগেন মুর্মু দেখলেন তো কোনো ধারই ধারলেন না। মালদা উত্তরের বিজেপি সাংসদ কত সহজে এই তৃণমূলকে জঙ্গিদের আশ্রয় শিবির বলে দেখে দিলেন। কিসের ভিত্তিতে এটা বলতে পারলেন তিনি? দেখুন, মালদা আর মুর্শিদাবাদের মতো জেলার থেকে এ রাজ্যের বহু বাসিন্দা তো পরিযায়ী শ্রমিকের কাজ করতে ভিন রাজ্যে যান। এলাকায় কাজের সুযোগ নেই বলে বাইরের রাজ্যে কাজ খুঁজতে যেতে হয়, এটা পরিযায়ী শ্রমিকরা বারবার বলেন। এই দিকেই হয়তো তিনি ইঙ্গিত করলেন, কারণ এটার মধ্যে একটা রাজনৈতিক ফয়দা তোলার জায়গা রয়েছে, রাজনৈতিক অভিযোগ হিসেবে এটাকে কাজে লাগানোর জায়গা রয়েছে। কিন্তু ব্যাপারটা কি অত সরলীকৃত করা যায়? এই যত বেশি এই অ্যাঙ্গেলগুলোতে, এই দৃষ্টিকোণ থেকে বিষয়গুলোকে দেখা হবে এবং খোঁজার চেষ্টা হবে এটাকেই কারণ হিসেবে, কেন এটা হলো, কেন কাজ পাচ্ছেন না,
তখন তো ঘুরে ফিরে আবার সেই পুরনো চাপানুতরের জায়গায় গোটা ব্যাপারটা চলে যাবে। ওখানে গেলে ওই চাপানুতর থেকে যে আর কোনোদিন উত্তরটা বেরোবে না, এটা আপনারা সবাই জানেন। ওটা নিয়ে আলাদা করে আর বক্তব্য রাখারই কোনো মানে হয় না, আলোচনা করারই কোনো মানে হয় না। কিন্তু প্রশ্নটা তো তোলা যায়, মালদার এই উমর কি এই কাজের অভাবেই জঙ্গি হয়ে গেছিল? দেখুন, একটা সময় ছিল যখন কাশ্মীরে ওই বেকার ছেলেদের পাথর ছোড়ার জন্য নাকি জঙ্গি সংগঠনগুলো 500 টাকা করে দিতে বলে শোনা গেছিল। নোট বাতিলের অন্যতম উদ্দেশ্যই নাকি ছিল এই জঙ্গি তহবিলটা নষ্ট করা। কাজ নেই তো জঙ্গি সাজ, গো অ্যাজ ইউ লাইক। এই ফর্মুলা কাশ্মীরের মতো কলকাতাতেও কি প্রয়োগ করেছে লস্কর? নিয়মিত আয় না থাকা যুবকদের মধ্যে থেকে কি সদস্য সংগ্রহ করেছে? এবার এই বিষয়টা এইভাবে দেখাটাই ঠিক হবে, নাকি আস্তে আস্তে যে একটা বিরাট চক্রান্তের জাল এ রাজ্যে ছড়িয়ে পড়েছে এবং সেই চক্রান্তের জালটাকে কাটার কোনো যথাযথ উদ্যোগ বা ব্যবস্থা এতদিন নেওয়া হয়নি, সবার অগোচরে কি করে এই জালটা ছড়ালো সেইটা খতিয়ে দেখাই বেশি জরুরি নয় কি? এই জালটা আছে বলেই তো যে অভিযোগটা উঠছে যে ঢাকায় বসে সাব্বির আহমেদ লোন এই উমরের মতো ছেলেদের কাজে লাগাচ্ছে, সেই বিষয়টা সম্ভব হচ্ছে। হ্যাঁ, কর্মসংস্থানের সঙ্গে এই জঙ্গি কার্যকলাপ, মগজধলাই, এগুলো সরাসরি জড়িয়ে দিলে ওই আবার বললাম, এটা রাজনৈতিক লাভ আছে, রাজনৈতিক বক্তব্যর জায়গা আছে। কিন্তু এই ভারত বিরোধী জঙ্গি গোষ্ঠী হাতে হাতে জঙ্গি লিফলেট ধরে নিচ্ছি, হাতে কাজ নেই বলে এটা ধরাতে পারছে, কিন্তু লিফলেটগুলোকে রেডি করছে কে? এটা তো ভাবতে হবে। খুব বেশি দিন আগের কথা নয়, 2024 সালের 18 আর 19 ডিসেম্বর ওই তামিলনাড়ু আর চেন্নাইতে তদন্তে গেছিল অসম পুলিশের STF, আর তখনই কেরল থেকে গ্রেফতার হয়েছিল সাদ রাডি। তদন্ত এগোলে কি জানা গেছিল, ওই বাংলাদেশি সাদ বাংলাদেশের আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। এই জঙ্গি গোষ্ঠীর অ্যাসাইনমেন্ট নিয়েই নাকি সাদ বাংলায় আসে, তারপর দূর সম্পর্কের এক পিসির বাড়িতে ওঠে। মুর্শিদাবাদের ওই পিসির নাম ব্যবহার করেই সাদ নওদার হরিহরপাড়া মুর্শিদাবাদের 2টো বিধানসভার ভোটার লিস্টে নাম তোলে, এখানকার বিধিবদ্ধ নাগরিক হয়ে যায়। তারপরে এ রাজ্যের শ্রমিক পরিচয়ে কেরালে যায় কাজ করতে। এবার সাদ কী করতো? আনসারুল্লাহ বাংলা টিমের কোনো সিগন্যালের অপেক্ষায় ছিল কি সে? যথাসময় সেই সিগন্যালটা পেলেই নাশকতা ঘটানোই কি তার উদ্দেশ্য ছিল? দক্ষিণ ভারতে যদি কোনো জায়গায় হামলা হতো, সাদের পরিচয়টা কি জানা যেত? প্রাথমিকভাবে তো এটাই ধরা হতো যে বাংলার বাসিন্দা একজন জঙ্গি হয়ে গেছে এবং গিয়ে সে ওখানে হামলা করেছে। নাম খারাপ হতো এ রাজ্যের, বাঙালির। কিন্তু এইটার মধ্যে হাতে কাজ থাকা না থাকার বিষয়টা কি আছে? আমি বারবার বলছি, যেগুলো ঠিক যেরকম আজকের দিনে ভোট, SIR এ সমস্ত নিয়ে স্বাভাবিকভাবেই আমরা মাথা ঘামাচ্ছি, নজর চলে গেছে শুধু সেইখানে, এই ফাঁকে এই জঙ্গিরা যে আমাদের রাজ্যে ঘাঁটি গেড়ে বসে রয়েছে আছে এবং নাশকতামূলক কাজের একটা দীর্ঘ প্রস্তুতি নিচ্ছে, সেটা জানা যাচ্ছে ওই একটা ঘটনার মধ্যে দিয়ে। ঠিক সেই একইভাবে এই যে জিনিসগুলো আমাদের চোখের সামনে আছে বা স্বাভাবিকভাবে আমরা ধরে নিচ্ছি ওই কাজ নেই, এই জন্য এদের মগজধলাই হচ্ছে, কিন্তু কারা মগজধলাই করছে এবং সত্যি সত্যিই কাজ না থাকাটাই একমাত্র কারণ কিনা, অথবা এরা সুনির্দিষ্টভাবে বাইরের থেকে আসা লোকজন কিনা, বা বাইরের থেকে আসা লোকজন সরাসরি কিছু কিছু লোককে বেছে নিয়ে তাদের মগজ ধোলাই করছে কিনা, আস্তে আস্তে জাল ছড়াচ্ছে কিনা, এইটা জানা বা এইটাকে জেনে এই জালটাকে কেটে দেওয়াটা জরুরি নয় কি? অন্যদিকে যদি চিন্তাভাবনা চলতে থাকে ওই কাজ নেই সেই জন্য লোকে জঙ্গি হচ্ছে, তাতে জঙ্গি হবে এটা মোটামুটি একটা স্বতঃসিদ্ধ বলে ধরে নেওয়া হচ্ছে, স্বাভাবিক ঘটনা। ওই কাজ নেই ওইটার জন্য তাহলে এ দায়ী ও দায়ী, হয় কেন্দ্র দায়ী নয় রাজ্য দায়ী, এরকমভাবে বলে নেওয়াটা খুব সহজ। কিন্তু জালটা যদি না থাকতো তাহলে কাজ থাকুক চাই না থাকুক সে জঙ্গি হতে পারতো কি না, এটা তো ভাবতে হবে।
দেখুন, এইভাবে আস্তে আস্তে যে লস্করের সাব্বির আহমেদরা আমাদের রাজ্যে বিষ ঢালছে, এটা তো খুব পরিষ্কার হয়ে গেছে। খাগড়াগড় বিস্ফোরণের পরপরই তো জানা গেছিল এ রাজ্যকে জঙ্গিদের বাসযোগ্য করে তোলার চেষ্টাটা পাকিস্তান আর বাংলাদেশ দুটো দেশ থেকেই হচ্ছে। খাগড়াগড় 2014 সালে হয়েছিল, এটা 2026। মানে সেই একইভাবে এ রাজ্যে জঙ্গি অনুপ্রবেশ চলছে, জঙ্গি জাল ছড়ানোর কাজ চলছে, এবং সেগুলোর সম্পর্কে কেউ সচেতন নয়। বলবেন তো যে এ তো STF ধরছে, পুলিশ ধরছে। ধরছে তো বটে, কবে ধরছে, কতদিন পর ধরছে, এতদিন কি করছিল, এরা হতে পারলো কি করে জঙ্গি? একজন ধরা পড়েছে, আরও যে অনেক এরকম নেই, কোনো গ্যারান্টি আছে? এই ভাবনাগুলো সব লোকজন ভুলে গিয়ে রাজনৈতিক চাপানুতর চালিয়ে যাবে, এটাই কি আমাদের ভবিতব্য? দেখুন, জাতীয় নিরাপত্তা যেখানে জড়িয়ে, সেখানে সব নেতাদেরই এই তুই বেড়াল না মুই বেড়াল, তোর দোষ না আমার দোষ, এতে মেতে থাকার মাঝখানে বাংলার জেলায় জেলায় আর কত এরকম স্লিপার সেল তৈরি হয়ে গেছে, তার কোনো উত্তর আছে? না, এই উত্তরটা নেতারা দিচ্ছেন না। তারা অপেক্ষা করে আছেন আবার কবে জঙ্গি ধরা পড়বে, আর আবার কবে তারা ওই চর্বিত চর্বণের সুযোগ পাবে। আমাদের প্রশ্ন একটাই, বারবার এরকম শেষ মুহূর্ত বলছি এই জন্যে যে আমরা কেউ জানি না কালকে এরা কী করতো, কিন্তু কোনো রকম বড় নাশকতা ঘটানোর আগে ধরা পড়েছে। সুতরাং আমরা ধরে নিচ্ছি যে শেষ মুহূর্তে আমাদের রাজ্যের পুলিশ বা ভিন রাজ্যের পুলিশ এটাকে ধরতে পেরেছে। গোল লাইন সেভ বলে না, ওই ফুটবলে একটা কথা আছে, বল গোল লাইনটা পার হয়ে যাওয়ার ঠিক মুহূর্তে কেউ যদি বাঁচিয়ে দেয়, সেরকম ঘটনাটা ঘটে গেলে দায় চাপানোর ফুরসত বা মুখ দেখানো কোনোটাই তো রাজনৈতিক দলের নেতারা পারতেন না। 4টে ভোটের লোভে নিজেদের ছাতার তলায় কাদের আশ্রয় দিচ্ছেন, এটা কি রাজনৈতিক নেতারা একটু খতিয়ে দেখবেন? এ রাজ্যে এখন তৃণমূল ক্ষমতার কাছাকাছি, তাই সবাই আসতে চাইবে, এটাই স্বাভাবিক। কাল অন্য কেউ ক্ষমতায় থাকলে তারাও কোনো না কোনো অসতের যে ধর্মশালা হবেন না, এই গ্যারান্টি কি দিতে পারবেন? এবং সব থেকে বড় কথা, এভাবে আস্তে আস্তে যদি জাল ছড়াতে থাকে, যদি তৃণমূল বলতে থাকে যে এরা কীভাবে ঢুকলো সীমান্ত পেরিয়ে, আসলে তো ওটা দেখার দায়িত্ব BSF অর্থাৎ কেন্দ্রের। আর কেন্দ্র বলবে ওরা ঢুকে পড়ে কীভাবে এরমভাবে জাল ছড়ালো, এই রাজ্যের বিরুদ্ধে রাজ্যের ভেতরটায় আইন শৃঙ্খলা খতিয়ে দেখা, সেটাকে বজায় রাখার দায়িত্ব তো রাজ্যের। এই চাপানুতরের মধ্যে দিয়ে কি এটা খুব স্পষ্ট হয়ে যাচ্ছে না গাফিলতিটা দুতরফেই আছে? পশ্চিমবঙ্গ শুধুমাত্র দুর্নীতির হাব, দোষণের হাব হয়নি, জঙ্গিদেরকে একটি নিরাপদ আশ্রয়স্থল করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। কেন আমরা জানাবো? দিল্লিতে কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী একখানা স্টেটমেন্ট দিয়ে বলেছে 14খানা রাজ্যে এদের মুভমেন্ট পাওয়া গেছে। 14 অবাক হওয়ার কিছু নাই, দুশ্চিন্তার বিষয়গুলো। পাক গুপ্তচর কি করে ঢুকছে, তার মানে নিশ্চয়ই কোনো না কোনো ভাবে পশ্চিমবঙ্গ নামক রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু নেই। আইসিস জঙ্গিরা কি করে ঢুকছে ভারতবর্ষে? বর্ডার সিকিউরিটি, বর্ডার পাহারা দেওয়ার দায়িত্ব কার? অমিত শাহ। তৃণমূল হাব বানিয়েছে না, যেমন বর্ধমানে মিষ্টি হাব, সেরকম এই পশ্চিমবঙ্গটা হচ্ছে জঙ্গি হাব। এই রাজ্যে, এই দেশের অনেক জায়গাতেই এরা মুভ করছে, কিন্তু এদের থামানোর দায়িত্বটা হচ্ছে সেন্ট্রাল আইবি এবং সেন্ট্রাল গভর্নমেন্টের। এমন কোনো ইনসিডেন্ট পাবেন না যেখানে পশ্চিমবঙ্গের এই জঙ্গি জিহাদিদের লিঙ্ক নেই। এদের সকলের পরিচয়, এরা তৃণমূল কংগ্রেসের আশ্রয়ে আছে, আর তৃণমূল কংগ্রেসের আশ্রয়ে থাকলে পুলিশ এদের টিকিটিও ছবে না। এই রাজনৈতিক চাপার উত্তরগুলো কি খুব অপ্রত্যাশিত ভাবুন তো? না, বরং এটাই প্রত্যাশিত। ঠিক যেরকম ওই বাংলাদেশে গণতান্ত্রিক সরকার শপথ নেওয়ার পরেও রাতারাতি দেশটা ভারত বিরোধীদের প্রভাবমুক্ত হয়ে যাবে, এটা ভাবা যেরকম প্রত্যাশিত নয়, ঠিক সেরকম। বরঞ্চ দেশটা ওরকম থাকবে, এটাই তো প্রত্যাশিত। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের সেনায় যে সংস্কার করেছেন, সেটাও তো ওই দিকেই দিক নির্দেশ করছে। সেনার একেবারে শীর্ষস্থলে রদবদলের নির্দেশ দিয়েছেন বলে শোনা যাচ্ছে। এবার তারেক রহমানের নির্দেশে ইতিমধ্যেই ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাফিজুর রহমানের ডানা ছাঁটা হয়েছে। দেখুন,
বাংলাদেশ তার কোনো সেনাকর্তাকে সরিয়েছে, তাদের অভ্যন্তরীণ ব্যাপার, কার কি বলার আছে। কিন্তু ঘটনাচক্রে প্রথম যার কথাটা শোনা যাচ্ছে তিনি বাংলাদেশের সেই সেনাকর্তা যিনি ভারতে বাংলাদেশ হাই কমিশনারেরও পরামর্শদাতা ছিলেন। ক্ষমতায় এসেই তার ওপর কেন কোপ মারলেন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী? কেন তাকে ওই বাংলাদেশ হাই কমিশনের পরামর্শদাতার পদ থেকে সরানো হলো? বাংলাদেশের ভোটে এই জামাত ৭৭টা আসন জেতার পর দুটো তথ্য আমাদের তো তাক লাগিয়ে দিয়েছিল। এক, জামাতের জেতা বেশিরভাগ আসন ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায়। আর দুই, বাংলাদেশের সেনা ছাউনিগুলোয় জামাত প্রচুর ভোট পেয়েছে। এমনকি তারেক রহমান ঢাকার যে কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন সেই কেন্দ্রের সেনা ক্যান্টনমেন্টে জামাত তার থেকে ডবলের মতো ভোট পেয়েছে বেশি। তাই প্রশ্ন উঠেছিল যে বাংলাদেশি সেনায় কি জামাতের প্রভাব বাকিদের থেকে বেশি? এখন প্রশ্ন উঠছে সেনার ওপর জামাতের সেই প্রভাবের কারণেই কি বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশ সেনায় এই ভারত বান্ধব অফিসারদের সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। যদি তা হয় তাহলে তো প্রশ্ন থাকবেই, বাংলাদেশে এই পাকিস্তানের লালিত পালিত ভারত বিদ্বেষী জঙ্গি গোষ্ঠীগুলোর ওপর এরপর তিনি কি আদৌ কোনো বন্দোবস্ত করবেন, ব্যবস্থা নেবেন? তার মানে তারেকের জমানাতেও এরা কি নিশ্চিন্তে ওখানে ডালপালা মেলবে? খেয়াল করে দেখুন, ওখানকার মানুষজনের সাথে যখন কথা বলেছিলাম, ওখানকার যারা মানে পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল সাংবাদিক বা অন্যান্যরা, তাদের কাছ থেকে একটা অদ্ভুত জিনিস শুনেছিলাম। তখনও এই ভোট হয়নি আর কি। মনে হচ্ছিল জামাত আস্তে আস্তে তার নখ দাঁত বার করে গোটা দেশটাকে কবজা করে নেবে। জামাতই বাংলাদেশের আসল সত্যি। তখন ওই সাংবাদিকরা ওখান থেকে বলেছিলেন যে ব্যাপারটা মোটেও সেরকম নয়। যদি একদম একটা নিরপেক্ষ ভোট হয় তাহলে জামাত 10টা আসন পাবে কিনা সন্দেহ। জামাতের সংখ্যা কম, কিন্তু জামাত এই যে ফুলে পেঁপে উঠছে, বিরাট দেখতে লাগছে, তার কারণ তাদের মাথার ওপর মোহাম্মদ ইউনূসের হাত রয়েছে। রাষ্ট্রপ্রধানের হাত মাথার ওপর থাকলে যে ক্ষমতা বহুগুণে বেড়ে যায় সেটা তো আমাদের সবার জানা হয়ে গেছে। এবার জামাতের এই ভোটে জেতা ৭৭টা আসনের বেশিরভাগটাই পুরোটা এই যে সীমান্তবর্তী এলাকাগুলো দিয়ে জেতা, এটা কি একটু বিশেষ কোনো দিকে আমাদের নজরটা নিয়ে যাচ্ছে না? এটা মনে হচ্ছে না কেউ কি চেয়েছিল ওই এলাকাগুলোতে জামাত জিতুক? যে জামাত তাদের মাথার ওপর কারোর হাত না থাকলে, কোনো বড় শক্তির হাত না থাকলে ডালপালা মেলতে পারে না, তারাই ভারতের সীমান্তবর্তী এলাকাগুলোতে যে ডালপালা মেলল, সেটা কি বিশেষ কোনো শক্তির মদতে? সেই বিশেষ শক্তি কি পাকিস্তান, নাকি সেই বিশেষ শক্তি আমেরিকা? কোনো মানে সম্ভাবনাই কিন্তু এই মুহূর্তে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তার কারণ এই ঘটনা প্রবাহ। দেখুন, কিছু জিনিস থাকে কূটনৈতিক, কিছু জিনিস থাকে রাজনৈতিক, আর কিছু জিনিস থাকে মজ্জাগত। বাংলাদেশ যদি মনে করে তারা পাকিস্তানের তামাক খেয়ে জঙ্গি পুষবে, তারা পুষতেই পারে, কিন্তু আমরা কেন সাবধান হব না, সচেতন হব না? এটাও তো একটা বড় ব্যাপার। রাজনৈতিক সদিচ্ছা কেন দলীয় স্বার্থের বাইরে গিয়ে জাতীয় স্বার্থে একজোট হবে না বলুন তো? এই প্রশ্নগুলো তোলাটা খুব অন্যায়। তাহলে একটা প্রত্যাশিত প্রসঙ্গে আসি। ভোটের আগে কঠিন কঠিন কথা বলে নেতা নেত্রীদের অস্বস্তি না বাড়িয়ে বরঞ্চ তারা যে বিষয়গুলো স্বাচ্ছন্দ্য বোধ করেন সেরকম কয়েকটা কথা বলি। মানে রাজনৈতিক দলগুলো সম্পর্কে তো বলা হয় ক্ষমতাকে তারা মধুর মতো ভাবেন, আর সেই মধুর লোভেই নাকি নেতারা বিভোর থাকেন। একইভাবে ভোটের আগে নেতারা কি ভোটারদের মধুর লোভ দেখান না? ভাবুন তো, দেখান তো। তাই বিধানসভা নির্বাচনের আগে রাজ্য যেখানে মাসে মাসে ১৫০০ টাকা করে বেকার ভাতা ঘোষণা করেছে, সেখানে বিজেপির প্রস্তাব যে আরও মধুময় হবে সেটাই তো স্বাভাবিক। শোনা যাচ্ছে বিজেপি নাকি তাদের ইশতেহারে মাসে মাসে ওই ২৫,০০০ টাকা করে বেকার ভাতার একটা প্রতিশ্রুতি দিতে চলেছে। মানে এটা প্রাথমিকভাবে হট করে দেখলে চোখে ২৫,০০০ টাকাটা আসবে এবং আপনারা সবাই চমকে যাবেন। আর ২৫,০০০ কোথায় ১৫০০, কোথায় ২৫,০০০?
কিন্তু যেটা শোনা যাচ্ছে এটা কি ওর এটা স্টাইপেন্ড মতো হবে, অর্থাৎ যে বেকাররা তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, যারা প্রশিক্ষণ নেবেন প্রশিক্ষণ চলাকালীন তারা মাসে মাসে 25,000 টাকা করে একটা ওই রকম স্টাইপেন্ড পাবে। যদি কেউ প্রশিক্ষণ নেওয়া বন্ধ করে দেন তাহলে তাদের সেই ভাতা বন্ধ হয়ে যাবে এবং এই প্রশিক্ষণটা একটা সুনির্দিষ্ট সময়ের জন্য হবে, সেই সময়টার জন্যই তারা টাকাটা পাবেন, এটাই প্রাথমিকভাবে শোনা যাচ্ছে। এবার রাজনৈতিক ভাষ্যে বা রাজনৈতিক প্রচারে এই গোটা গল্পটা ঘুরে ফিরে কোন দিকে চলে যাবে সেটা কেউ জানেন না, এবং কারা এই রকমভাবে প্রশিক্ষণ নিতে পারবেন, কোন প্রশিক্ষণ নিতে পারবেন তার মধ্যেও আবার বিভিন্ন ভাগ রয়েছে এবং তার শর্তাবলী আছে, যোগ্যতা মান আছে। সুতরাং গোটা ব্যাপারটা খুব সরলীকৃতভাবে ভাবলে চলবে না, কিন্তু ঘটনা হচ্ছে রাজনীতি তো সহজ সরল সরলীকৃত করে আপনাদের সামনে সব কথাগুলো তুলে ধরে। সুতরাং এক্ষেত্রে যেটা আপনাদের সামনে আসবে, তৃণমূল বেকারদের মুখে যতটা মিষ্টি ঢালছে বিজেপি তার থেকে বেশি মিষ্টি দিতে চাইছে, পরিষ্কার ব্যাপার। তবে এই প্রচারগুলো বা এই মানে কিভাবে কে কী টাকা দেবেন তার উদ্দেশ্য তো একই, ঝাঁকে ঝাঁকে ভোটার যাতে ইভিএম মেশিনে এসে তাদের প্রতীকের চারপাশে মৌচাক করে বসে, সেটাই তো এই যাবতীয় প্রচারের লক্ষ্য। ওরা দিশাহারা। এই যে বিহারে বললো এত টাকা দেবে, কোথায় কি আর দেখলো কি জানেই না এখনো। ফলে এই মানুষকে এই ধরনের এইসব, আর আমাদেরটা হচ্ছে একটা সিস্টেমেটিক, যে একটা সংসার, একটা পেশার মানুষ, একটা বয়সের মানুষ, তিনি জানেন তিনি তার অধিকার মমতা বন্দ্যোপাধ্যায় এটা করে দিয়েছিলেন। ভোটের সময় এসে এত টাকা দিয়ে দিলাম ভোট দিন, এটা আমরা করি না। বিজেপি সব কাজ করে, 21টা রাজ্যের সংকল্পপত্রে যা বলেছে বিজেপি কার্যকর করেছে। মহারাষ্ট্রে গ্রাজুয়েট বেকারদেরকে মাসে 6,000 টাকা দিচ্ছে, নন গ্রাজুয়েট বেকারদেরকে 4,000 টাকা দিচ্ছে। হরিয়ানা না, এ রাজ্যে কী হবে সংকল্পপত্রে জানবেন। শুধু একটা ঘোষণা আমাদের পরিষ্কার আছে, হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ, বিজেপির অঙ্গীকার। বাংলা একটা প্রবাদ আছে, ন্যাড়া বেলতলায় একবারই যায়। তো বাংলার বেকার যুবকরা বেলতলায় গিয়েছিল 2014 সালে। বছরে 15 লাখ টাকা ব্যাংক অ্যাকাউন্টে বেকার যুবকদের ঢুকে যাবে। 12 বছর অতিক্রান্ত হতে চলল, 12 বছরে 15 লাখ তো দূর, 12 নয়া পয়সাও ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি। এই অভিজ্ঞতাও বাংলার মানুষের রয়েছে। দেখুন, কুণাল ঘোষ যেটা বললেন সেটা ঠিক, তবে আংশিক। বিহারে ভোটের আগে মহিলাদের 10,000 টাকা দিয়েছিলেন নীতিশ কুমার বা তখন তাদের জোট, এটা ছিল অ্যাডভান্স। বলা হয়েছিল যে মহিলাদের স্বনির্ভর হওয়ার জন্য 2 লাখ টাকা পর্যন্ত দেওয়া হবে, সেটা ধার, লোন, কিন্তু ওই বাকি যে 1,90,000 সেটা ভোটের পর দেওয়া হবে। আর কেউ সেটা পরবর্তী ক্ষেত্রে নাও নিতে পারেন, মানে এই 10,000 টাকাটা সেটা অফেরতযোগ্য। তার মানে বাংলায় যেরকম লক্ষ্মীর ভাণ্ডার সারা বছর ধরে দিয়ে দিয়ে, হ্যাঁ, লক্ষ্মী মহিলাদের হাতে তুলে দিয়ে তাদের একটা মানসিক প্রস্তুতি তৈরি করে দেওয়া হয়েছিল যে ভোটের সময় ভোটটা কোথায় দিতে হবে, বিহারেও একটা মানসিক প্রস্তুতি তৈরি করে দেওয়া হয়েছিল, তবে সেটা অ্যাডভান্স দিয়ে। মানে এক্ষেত্রে গোটা ব্যাপারটার মধ্যে একটা কিন্তু এক ধরনের ভাবনা চিন্তা আছে। এটা নিয়ে কোনো সরকারি যে মানে একটা ব্যতিক্রমী চিন্তা ভাবনা করছে এটা বলা যাবে না। সবাই করছে একই, মূলগত চিন্তাটা একই, ধরনটা একটু আলাদা হতে পারে। বিহারের জেডিইউ বিজেপি জোট সরকারও যা দেয় এবং সেই একইভাবে এখানে তৃণমূল সরকারও তাই দেয়, কিন্তু দুটোর মধ্যে মানে ধরুন তাতে কোথাও গিয়ে অ্যামাউন্টটার ফারাক থাকতে পারে, পরিমাণটার ফারাক থাকতে পারে, লক্ষ্য তো সেম, ভাতা দিয়ে ভোট কেনা বা চাওয়া। তার কারণ এটা তো একটা পরীক্ষিত আর প্রমাণিত প্রক্রিয়া। এ বিষয়ে রাজনীতির কোনো লজ্জা পাওয়ার ব্যাপার নেই। ইনফ্যাক্ট রাজনীতির লজ্জা টজ্জা পায়ও না এই সমস্ত ব্যাপারে। হাতে নগদ দিলে তারা যে ওই হাত থেকে ভোট চাইবে, এটাই নিয়ম আর নীতি, এবং এটাই তো হয়ে এসছে। এরপরেও শুভেন্দু অধিকারী এই ভাতার বিষয়টা সেটা পরিষ্কার করে না বললেও, সেটা যে অস্বীকারও করলেন এরকমও কিন্তু না, সম্ভাবনা যেটা আছে সেটা কিন্তু আস্তে করে ছুঁয়ে রাখলেন। মানে এটা প্রতিশ্রুতির গাজর ঝোলানোর মতো, সেটা করলে কেউ বলবেন না যে তিনি গর্হিত কাজ করেছেন। তাই বিরোধী দল নেতা অম্লান বদলে প্রতিশ্রুতি দিয়ে গেলেন। আর প্রতিশ্রুতি তো আজ দিল্লি থেকেও এসছে, প্রধানমন্ত্রীর চিঠি এসছে,
নরেন্দ্র মোদী তার খোলা চিঠিতে লিখেছেন তৃণমূল কংগ্রেস সোনার বাংলায় নাগরিকদের বঞ্চিত করছে। বাংলার মানুষের যন্ত্রণা নাকি তিনি টের পেয়েছেন, তাই তার বার্তা বাংলায় এবার বিজেপির সরকার প্রতিষ্ঠা করতে হবে, যাতে বিজেপি ওই মনীষীদের মাটিতে সেবার সুযোগ পায়। এই চিঠি বাংলার প্রত্যেকটা ঠিকানায় পৌঁছলে কী হবে? তার থেকেও বড় কথা, এই চিঠি বাংলার প্রতিটা ঠিকানায় কেন পৌঁছে দিচ্ছেন নরেন্দ্র মোদী? কারণ তিনি এ রাজ্যে বারবার প্রচারে এলেও বাড়ি বাড়ি যেতে তো পারবেন না, তাই চিঠি লিখে বাংলার প্রত্যেকটা ভোটারকে ছুঁতে চাইছেন। দেখুন, সরাসরি একটা চিঠি যাচ্ছে প্রধানমন্ত্রীর কাছ থেকে, এটা একদম ডাইরেক্ট একটা যোগাযোগ তৈরি হয়ে যাওয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ওই প্রান্তিক ভোটারের। কোথাও গিয়ে তো মানুষের মনে, এটা তো যে কোনো লোকের কাছে হঠাৎ করে যদি প্রধানমন্ত্রীর কাছ থেকে কোনো চিঠি আছে, তার তো এটা অন্যরকম লাগবে। আমাকে প্রধানমন্ত্রী চিঠি দিয়েছেন, আর সেটা যদি আরও ব্যক্তিগত করে দিয়ে একদম নামঠাম লিখে পাঠানো হতে পারে, তাহলে তার কোনো কথাই নেই। দেখুন, রাজনৈতিক নেতা হিসেবে প্রধানমন্ত্রী কোনো সম্ভাবনাকে যে ছাড় দিচ্ছেন না, সমস্ত রকম রাস্তা সেটা যে ভেঞ্চার করে দেখছেন, অর্থাৎ সব রাস্তায় চলে যেয়ে দেখছেন, সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। আর সেই জন্যই বাংলার মানুষকে লেখা চিঠিতে মা কালীর শরণ নিয়েছেন নরেন্দ্র মোদী, যেটা নিয়ে তৃণমূল কংগ্রেসের কটাক্ষ বিজেপিকে হজম করতে হচ্ছে। পশ্চিমবঙ্গকে বাদ দিয়ে বিকশিত ভারত হতে পারে না, এটা প্রধানমন্ত্রী যে 6টি পরিবর্তন সংকল্প যাত্রা এখানে করেছেন, সরকারি কর্মসূচি করেছেন, তাতে পরিষ্কারভাবে বলেছেন। প্রধানমন্ত্রীর চিঠি জয় শ্রীরাম থেকে শিফটেড জয় মা কালী, আর ভোটের পর ওটা জয় বাংলায় চলে আসবে। পুরো তৃণমূল জিতবে, তৃণমূলের স্লোগান আপনাদের দিয়ে আমরা বলিয়ে ছাড়ব। এই চিঠিটি আগাগোড়া মানুষকে বিভ্রান্ত করা আছে। আর জয় শ্রীরাম থেকে সরে গেছে মানেই বুঝতে পারবেন বিজেপি জয় মা কালী নতুন করে শেখাবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কালী পুজো। রাজ্যের নেতাদের উপর ভরসা করা যাবে না, অতএব চিঠি দিলে সেটাও দিতে হবে প্রধানমন্ত্রীকে বিজেপির নেতা হিসেবে। ভাবা যায়, কিন্তু প্রশ্নের উত্তর তিনি দিতে পারবেন না। এই যে বলেছিলেন যে বিজেপিকে সমর্থন দিলে আর বিজেপি সরকারে আসলে চিটফান্ড একেবারে সব ঠিকঠাক করে দেবেন, ব্যবস্থা করে দেবেন, দুর্নীতি ঠেকিয়ে দেবেন এবং তৃণমূল তাকে ঠান্ডা করে রাখবেন। মানুষ যখন প্রশ্ন করছে সব তো বুঝলাম, কিন্তু 11 বছর হয়ে গেল বিজেপির গভর্নমেন্ট, কিছু তো ব্যবস্থা করতে পারলেন না। দেখুন, ভোটের বসন্তবেলায় রাজনীতির মুকুল আজ খসে গেল। একদা বঙ্গেশ্বরের অন্ত্যেষ্টি হয়ে গেছে। হিন্দু রীতি অনুযায়ী অস্থিতেই এখন অস্তিত্ব। মৃত্যুটা অপ্রত্যাশিত ছিল না, কারণ 600 দিন হাসপাতালে ভর্তি ছিলেন এবং ডাক্তারি পরিভাষায় যাকে বলে তিনি শুধু ওই জীবনদায়ী ব্যবস্থার মাধ্যমে ওই খাতায় কলমে শুধু বেঁচেছিলেন, জীবনটা জাস্ট টিকে ছিল, কিন্তু আসলে ওই বাঁচাটা বাঁচার মতো না, ওখান থেকে ফিরে আসারও কোনো সম্ভাবনা ছিল না। কিন্তু তারপরেও তিনি যখন সত্যি সত্যি আনুষ্ঠানিকভাবে যার মৃত্যু হলো, তারপরে কিন্তু সেই মৃত্যুটা রাজনীতিতে একটা বড় দাগ কেটে গেল। এটাই হচ্ছে মজা। বাংলার রাজনীতিতে তিনি অপ্রাসঙ্গিক হয়ে গেছিলেন প্রায় 5 বছর, কিন্তু মৃত্যু তাকে বাঁচিয়ে তুলল এবং তাকে প্রাসঙ্গিকও করে তুলল। কারণ তিনি মারা গেছেন ভোটের ঠিক আগে। ভোটের পর যদি মুকুল রায় মারা যেতেন, তাহলে তাকে নিয়ে এত আবেগ কি দেখা যেত? সন্দেহটা জাগছে, কারণ গত 600 দিন কতজন খোঁজ করেছে সেটা খুব চেষ্টা করেও বলা যাবে না। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে সবাই শোক জ্ঞাপন করেছেন, কিন্তু শোক বার্তাতেও আসলে বার্তা রয়েছে। মল্লিকার্জুন খাড়গে শ্রদ্ধা জানিয়েছেন, কারণ মুকুল রায় একসময় যুব কংগ্রেস করতেন। ছাত্র জীবনে মুকুল রায় বাম রাজনীতিও কিছুদিন করেছেন বলে শোনা যায়, তবে ওই তরফ থেকে কেউ মুকুল রায়ের অধিকারটা দাবি করেননি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুকুল রায়কে স্মরণ করেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে, বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সহসভাপতি হিসেবে নয়। এটা আপনাদের মাথায় রাখতে হবে। তার কারণ যতবার তিনি এপাশ ওপাশ করেছেন, তাতে ওই পরিচয়টাকে বড় করে দেওয়াটা নিজেদের জন্যই অস্বস্তি হয়ে যেতে পারে। মুকুল রায় তৃণমূলে ফেরার পর তার বিধায়ক পদ খারিজের দাবিতে বিজেপিই তো আইনি যুদ্ধে লড়েছিল, সুতরাং তাকে প্রাক্তন বিজেপি নেতা বলে স্মরণ করা বিজেপির পক্ষে সম্ভব নয়।
তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মুকুল রায়কে তৃণমূলের প্রতিষ্ঠাতা স্তম্ভ হিসেবে স্মরণ করেছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ও শোক বার্তায় লিখেছেন যে তৃণমূল প্রতিষ্ঠার সময় প্রাণপাত পরিশ্রম করেছিলেন মুকুল রায়। অথচ 2017-এ বিজেপিতে যাওয়ার আগে মুকুল রায় বারবার দাবি করেছিলেন তিনি তৃণমূলের প্রতিষ্ঠাতা সদস্য। এই দাবিকে তখন খারিজি করে দিয়েছিলেন তৃণমূলের নেতারা। মানে মুকুল রায় বেঁচে যা পাননি বেঁচে থাকাকালীন, মারা গিয়ে তাই পেয়ে গেলেন। কারণ উত্তর 24 পরগনা এবং নদিয়ায় এখনও মুকুল রায়ের কিছুটা প্রভাব রয়ে গেছে। ভোটে সেটুকুনিও তো ছাড়া যায় না, তাই সেটাকে পেতেই কি সবাই এত বেশি উন্মুখ? তৃণমূলের শীর্ষ নেত্রীরা প্রতিদিনই যোগাযোগ করতেন এবং তারা খোঁজখবর রাখতেন। অন্য দল থেকে কেউ আজ পর্যন্ত আমার সাথে যোগাযোগ করিওনি, রাখিনি। সৌমিত্র খা প্রথম দিকে কয়েকবার এসেছিল, খোঁজ নিয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী নিজে সোশ্যাল মিডিয়াতে দিয়েছে। আজকে সকালবেলা 10টার সময়, 10:30টার সময় আমি ওনার পুত্র প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায়ের সঙ্গে মোবাইল ফোনে কথা বলে আমার কন্ডোলেন্সেস জানিয়েছি। রাক্ষস বৃত্তাসুরকে হত্যা করতে নিজের অস্থি দিয়ে বজ্র তৈরি করেছিলেন ঋষি দধিচি। মুকুল রায় মারা যাওয়ার পর তাকে বজ্র হিসেবে ব্যবহার করতে কিন্তু শুরু করে দিয়েছে তৃণমূল। ছিলেন বাংলার মগজাস্ত্র, যাকে বিজেপি নিয়ে গেছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিরিয়ে এনেছিলেন। মুকুল রায়ের ক্ষেত্রে এই যাতায়াতগুলো কি অদ্ভুতভাবে তার মৃত্যুর পর ইঙ্গিতবাহী হয়ে উঠছে এবং বিশেষভাবে ব্যবহৃত হচ্ছে, সেটা খেয়াল করে দেখুন। মুকুল রায় স্ত্রীর মৃত্যুর সময়ে অভিষেক যোগাযোগ করেছিলেন এবং তারপর মুকুল শুভ্রাংশুকে তৃণমূলে তিনি ফিরিয়ে আনেন। শুভ্রাংশু জানিয়েছেন যে মুকুল রায়ের হাসপাতালে থাকাকালীন অভিষেক নিয়মিত খোঁজ নিয়েছেন এবং বিধানসভায় গিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। খেয়াল করে দেখুন, জীবিত মুকুল রায় ছিলেন বাংলার রাজনৈতিক মগজাস্ত্র, চাণক্য বলা চলে। কিন্তু এখন মৃত্যুর পর তিনি ভোটের অস্ত্র। বারবার যে বক্তব্যগুলো ঘুরে ফিরে আসছে সেগুলোকে একটু খেয়াল করে দেখুন তো, কোথাও গিয়ে রাজনৈতিক যোগসূত্র খুঁজে পান কিনা। এই যে তার ছেলে শুভ্রাংশু জানিয়েছেন যে মুকুল রায় হাসপাতালে থাকাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়মিত খোঁজ নিয়েছেন এবং বিধানসভাতে গিয়েও শ্রদ্ধা জানিয়েছেন। এই যে বারবার সমবায় শকটের সাথে বারবার এক ফ্রেমে দেখা গেছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে, তার কারণটা কি? কোথাও গিয়ে জীবিত মগজাস্ত্র মৃত্যুর পর কি রাজনৈতিক অস্ত্র হয়ে গেল? দু দলের শীর্ষস্তরের নেতারা মুকুলকে নিয়ে কোনো রকম রাজনৈতিক মন্তব্য করেননি, কিন্তু কলকাতার মেয়র ফিরহাদ হাকিম অভিযোগ করেছেন বিজেপি জেলে পোড়ার ভয় দেখিয়ে অত্যাচার করে মুকুল রায়কে মানসিকভাবে বিধ্বস্ত করে তুলেছিল এবং মানসিক টানাপোড়েনেই তিনি অসুস্থ হয়ে পড়েন। বিজেপিও পাল্টা অভিযোগ করেছে মুকুল রায়কে জোর করে তৃণমূলে ফেরানো হয়েছিল। ভাবুন, মানুষটা 600 দিন হাসপাতালে রইলেন, তখন কেউ যোগাযোগ করলেন না। মারা যেতেই দাবি আর পাল্টা দাবি, দোষারোপ। এবার কে ঠিক কে ভুল এটা তো মুকুল রায় ঠিক করে বলে দিতে পারবেন না। সুতরাং ভোটের আগে যে যত পারো দোষারোপ করে নেওয়া যাক। শুধু বিজেপির অত্যাচারে, ভয়ে, ভীতিতে জেলে পুড়ে দেবে, এই অত্যাচার করে করে মেন্টালি তাকে বিধ্বস্ত করে বিজেপিতে যোগ দেওয়া। যারা মুকুল রায়কে ঘাড় ধাক্কা মেরেছিলেন তারা ভোটের জন্য মুকুল রায়ের এই নিথর দেহকে ব্যবহার করার চেষ্টা করছেন, এতে কোনো লাভ হবে না। তার মনের মধ্যে সেই দিন থেকে লড়াই শুরু হচ্ছিল, আদর্শ একদিকে আর বাধ্যকতা আরেকদিকে। সেই লড়াই আস্তে আস্তে সে বিধ্বস্ত হয়ে গেল, ব্রেন স্ট্রোক হয়ে গেল, ভেজিটেবল হয়ে গেল, আজকে মারা গেল। যেদিন মমতা ব্যানার্জি মুকুল রায়ের কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছিল, সেদিন ভারতীয় জনতা পার্টির নেতা কৈলাস বিজয় বর্গীজির নেতৃত্বে সেদিন আশ্রয় দিয়েছিল মুকুল রায়কে। পুরো দোষটা তাদের, যারা ভয়ের আতঙ্কে সৃষ্টি করে বাধ্য করাচ্ছে। মুকুল রায়ের রাজ্যসভা আসন কেড়েছে কি? মুকুল রায়ের স্ট্যান্ডিং কমিটির মেম্বারশিপ কেড়ে নিয়েছিল কি? মুকুল রায়ের যত সাংগঠনিক পদ ছিল 2015-তে কেড়ে নিয়ে তাকে পশ্চিমবঙ্গের বাইরে
তৃণমূলের যেখানে অস্তিত্ব নেই পাঞ্জাবে পাঠিয়ে দেওয়া হয়েছে। একটু মেমোরি রিকল করুন। দেখুন, আজ থেকে প্রায় 50 লক্ষ ভোটারের নথি যাচাইয়ের কাজ শুরু হলো। কাজ শুরু করলেন 240 জন বিচারক এবং বিচার বিভাগীয় আধিকারিক। আচ্ছা, যে চাপ সরকারি আধিকারিকদের ওপর দেওয়া হচ্ছে, সেই একই চাপ কি ওই বিচার বিভাগীয় আধিকারিকদের ওপরেও চেপে বসতে পারে? কেন বলছি এ কথা? হ্যাঁ, কারণ তো আছে। আজ কমিশনের প্রতিনিধিদের সাথে বৈঠক করেছেন হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল এবং একই সঙ্গে রাজ্য পুলিশের ডিজি আর মুখ্য সচিবের সঙ্গে বৈঠক হয়েছে। আর বৈঠক হয়েছে বিচার বিভাগীয় আধিকারিকদের সঙ্গে, মানে যারা কাজটা এবার থেকে করবেন। শোনা যাচ্ছে সেই বৈঠকে প্রধান বিচারপতিকে মালদা আর মুর্শিদাবাদে বিচার বিভাগীয় আধিকারিকরা প্রশ্ন করেছেন আদৌ নির্ভয়ে কাজ করা সম্ভব কিনা। ভাবুন তো একবার, আদালতের আধিকারিকরাই সংশয়ে যে তারা নির্ভয়ে কাজ করতে পারবেন কিনা। মানে পরিবেশটা এমন, পরিস্থিতিটা এমন, এইভাবে নির্ভয়ে কাজ করা তাহলে সচরাচর যায় না। নির্ভয়ে কাজ করতে পারাটাই তার মানে অস্বাভাবিক। তার মানে যারা এতদিন কাজ করেছেন তারা কি ভয়ে ভয়ে কাজ করেছেন? এদের এই প্রশ্নগুলো সঠিক হলে সেই দিকেই তো আঙুল উঠে যায়। কমিশন বলেছেন যে প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী দেওয়া হবে, তাহলে তার মানে কি দাঁড়াচ্ছে? ভয়ে ভয়ে কাজ করেই এতদিন ওই তথ্যগুলো যাচাই হয়েছে। কারা করেছেন সঠিক তথ্য যাচাই? তাদের ওপর তো এসআইআর মানে তো সঠিক তথ্য যাচাই। যারা নিজেরাই সংশয় আর ভয়ে ভয়ে রয়েছে, এবার বিচার বিভাগীয় আধিকারিকরাই যদি ভয়ে থেকে থাকেন, বিএলও, ইআরও, এইআরও, এই বিভিন্ন স্তরের আধিকারিক যারা, তাদের কি অবস্থা ছিল বলুন তো? মোদ্দা কথা, যে কাজগুলো বেঠিক হচ্ছিল বলে অভিযোগ, এবার আদালত সেই কাজগুলোকেই সঠিকভাবে করাবে। অর্থাৎ ক্লাসে যে ফাঁকিবাজি চলছিল সেগুলো রুখতেই কড়া স্যার চলে এলেন। অথচ সেই স্যারও নাকি ভয়ে ভয়ে কাজ করবেন, ভয়ে আছেন। তাহলে প্রশ্ন তো একটাই, এই ভয়টা কারা দেখাচ্ছে, কিভাবে দেখাচ্ছে? বিষয়টা প্রচণ্ড জটিল এবং কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে আস্তে আস্তে। একটা সাধারণ প্রক্রিয়াকে কি করে অসাধারণ করা যায় তার চূড়ান্ত প্রমাণ দিলেও নির্বাচন কমিশন এবং পশ্চিমবঙ্গের তৃণমূলের সরকার। আজকে ইলেকশন কমিশনের যে এরিয়া, যে জুরিসডিকশন, তার মধ্যে বাধ্য হয়ে আজকে আদালতকে ঢুকতে হলো। আজকে যেভাবে মমতা ব্যানার্জি সরকার সম্পূর্ণভাবে অসহযোগিতা করে গেছে, সেই জন্য আজকে আদালতকে এই মধ্যে ইন্টারফিয়ার করতে বলা হয়েছে, মানে করেছেন। সুপ্রিম কোর্টের উপায় নেই, কারণ সুপ্রিম কোর্ট দেখছে এরা ভোট চুরি করছে। মাইক্রো অবজারভারকে পাঠানোই হয়েছিল ভোটার তালিকা থেকে নাম বাদ দিতে। তো এইগুলো লক্ষ্য করে সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছে। সুপ্রিম কোর্ট যা বলেছে করুন, যারা ভারতীয় নয় তাদের নাম থাকবে না, সে হিন্দু হোক মুসলমান হোক। আর যারা শরণার্থী হিসেবে হিন্দুরা বাংলাদেশ থেকে এসেছেন, তারা সিএর আওতায় নাগরিকত্ব পাবেন এবং তাদের নাম ভোটার লিস্টে থাকবে, আর বাংলাদেশে মুসলমানদের নাম থাকবে না। দেখুন, কে দেখাচ্ছেন ভয়, কেন দেখাচ্ছেন ভয়, কিভাবে দেখাচ্ছেন ভয়, এই প্রশ্নগুলোর কিন্তু মীমাংসা হওয়া উচিত। কে দেখাচ্ছেন, কিভাবে দেখাচ্ছেন, এইটা যদি নির্দিষ্ট হয়ে যায় তাহলে সেটা কীভাবে আটকানো যাবে তার রাস্তাটা খুঁজে পাওয়া যাবে। আর কেন দেখাচ্ছেন সেটা যদি পরিষ্কার হয়ে যায় তাহলে পরিষ্কার বোঝা যাবে যে আমাদের এসআইআরটা আদৌ প্রয়োজনীয় ছিল কি ছিল না। গত বছর জুনে বিহারের এসআইআর হয়েছিল, আর তারপর নভেম্বর থেকে বাংলাসহ 11 রাজ্য আর একটা কেন্দ্রশাসিত রাজ্যে এসআইআর চলছে। পরের ধাপে আগামী এপ্রিল থেকে বাকি 22টা রাজ্যেও তো এসআইআর শুরু হয়ে যাবে। একমাত্র বাংলাতেই আদালতকে নামতে হলো কেন বলুন তো? কেন শুধুমাত্র বাংলার রাজনীতির ক্লাসেই স্যারেরা ভয়ে ভয়ে থাকছেন? এটা গোটা বিষয়টা না একটা চরম বিভ্রান্তিকর জায়গায় চলে যাচ্ছে। এই যে বিভিন্ন ডালপালা মেলা প্রশ্নগুলো, অর্থাৎ একবার এদিকে চলে যাচ্ছে ওদিকে চলে যাচ্ছে, এর মধ্যে দিয়ে আদৌ এসআইআরটা ঠিকভাবে করা যাবে কিনা সেইটা নিয়ে একটা বড় সংশয় দেখা দিয়েছে। এবার এই সংশয় আপনারা জানেন আরও বেড়ে যায় যদি তার মধ্যে একটা রাজনৈতিক একটা টাচ যোগ হয়ে যায়। এবার রাজনৈতিক দলগুলোকে নিয়ে যেখানে কাজ, তাদের বাছাইয়ের জন্য ভোটারদের নিয়েই যখন কাজ, তখন যে রাজনীতির ছোঁয়া থাকবে এটাই তো খুব স্বাভাবিক। কিন্তু সরাসরি ছোঁয়াটা কোনখানে যায় জানেন? যখন
তৃণমূলের তরফ থেকে দাবি করা হয়েছে যে এসআইআরের কাজ করা যে সরকারি আধিকারিকরা রয়েছেন তাদের পাশে তারা আছেন। হঠাৎ এরকম বার্তা দেওয়ার প্রয়োজন পড়লো কেন? সরকারি কর্মচারী তাদের পাশে সরকার থাকবে, এটা স্বাভাবিক। আর এই বাংলার প্রত্যেকটা নাগরিকের পাশে শাসক দল থাকবে, এটাই তো স্বাভাবিক। তাহলে নির্দিষ্ট করে শুধু এসআইআরের কাজ করা আধিকারিকদের কাছে ফোন কেন আসছে, যে ফোনে নাকি ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে? কী বার্তা? সূত্রের খবর হচ্ছে এখন পর্যন্ত ইআরওদের কাছে যা যা ফোন গেছে তাতে বলা হয়েছে নির্ভয়ে কাজ করুন, তৃণমূল কংগ্রেস পাশে আছে। ভাবুন তো, এখানেও নির্ভয়ে কাজ করার বার্তা, অর্থাৎ ভয় বিষয়টা কমন। ওইখানে যারা বললেন এবং এখানে যারা ফোনটা পেলেন, সব জায়গাতেই তার মানে ভয়টা কাজ করছে। এই ভয়ের মতো ভয়ের পরিবেশটা নিয়েই তো আমাদের সংশয়। অরূপ চক্রবর্তীর মতো নেতাদের দাবি বিজেপি আর কমিশন ভয় দেখাচ্ছে বলেই নির্ভয়ে কাজ করার ভরসা জোগাতে হচ্ছে। একই কথা যদি কমিশনের কাছ থেকে শোনেন তাহলে সেরকমই পাবেন। হয়তো তারা সরাসরি এরকম অভিযোগ করলে সেটা অন্যদিকে যাবে বলে তারা হয়তো করবেন না, কিন্তু বিজেপির কাছে যান, তারা একই অভিযোগ করবে। মোদ্দা কথা হচ্ছে ভয়টা আছে, আর ভয়টা আছে বলেই অভয় দেওয়া হচ্ছে। ভয় না থাকলে অভয়টা কোথায় থাকতো? এবার ভয়টা কে দিচ্ছেন না দিচ্ছেন সেটা খোঁজ করে দেখার দায়িত্ব যাদের, তারা দেখুন। সেটা আপনি আমি খানিকটা বুঝতে পারছি, আবার খানিকটা হয়তো বুঝতেও পারছি না, কারণ একটা জিনিস তো সুনির্দিষ্টভাবে বোঝা যাচ্ছে পরিষ্কার, ভয়টা রাজনীতি দেখাচ্ছে। তৃণমূলের পাশে থাকা নিয়ে বিজেপি পাল্টা ভয়ের আভাস দিয়েছে। এই আরোদের উদ্দেশ্যে বিজেপি বলেছে তৃণমূল যাদের পাশে থাকবে বলে কথা দেয় শেষ পর্যন্ত তারা একা হয়ে যায়। আর যাই হোক, পাশে কিন্তু কেউ থাকে না, অর্থাৎ কোনটা যে পাশে থাকার বার্তা আর কোনটা যে ভয় পাওয়ানোর বার্তা সেটা কিন্তু মাঝে মধ্যে গুলিয়ে যাচ্ছে। এই বিভ্রান্তি এই নির্বাচনের দায়িত্বে থাকা এই আধিকারিকদের মধ্যে যত বেশি করে তৈরি হবে, আমাদের এই এসআইআর প্রক্রিয়াটা তত বেশি জটিল আর গোলযোগে ভরা হবে, এটা নিয়ে কোনো সংশয় নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় তারা বলছেন আপনারা নির্ভয়ে কাজ করুন, কোনো বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায় সেটা এনশিওর করুন। যদি কেউ অন্যায়ভাবে নাম তুলে থাকে সেটা নিশ্চিত দেখুন, কিন্তু কোনো বৈধ মানুষের নাম যাতে বাদ না যায় সেটা এনশিওর করুন। তার জন্য আমরা আপনাদের পাশে রয়েছি দলগতভাবে। তফাৎটা খুব পরিষ্কার, একদল ভোট চুরি করতে চাইছে আর একদল সেই চুরিটাকে আটকে মানুষের ভোটে জিততে চাইছে। দিচ্ছে আসলে আরো ভয় দেখাচ্ছে, চাপ দিচ্ছে, আর প্র্যাকটিক্যালি ওটা হচ্ছে ভয় দেখাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে বলার কি, পাশে থেকে অন্যায়কে সমর্থন দিলেও অপরাধীকে সবসময় বাঁচানো যায় না। তাই আমি অনুরোধ করব, যারা পাশে থাকার বার্তা দিচ্ছে আপনি তাকিয়ে দেখুন তাদের যত কর্মী গত 14-15 বছরে নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বে খুন হয়েছে, সেই কর্মীদের তারা পাশে আছে কিনা। যে দয়া করে এদের কথায় নাচবেন না, জেল খাটতে হলে পার্থর পাশে কেউ ছিল না, বালুর পাশে কেউ ছিল না, আপনার পাশে থাকা তো অনেক দূরস্থ। দেখুন, এই ভয় আর অভয়ের এই বার্তার মধ্যে একটা কথা মনে হচ্ছে, যারা রাজ্য সরকারি কর্মচারী, বিভিন্ন আধিকারিক হয়ে যারা নির্বাচন কমিশনের হয়ে এই এসআইআর কাজকর্মগুলো করছেন, তাদের স্বীকার করুন অস্বীকার করুন একটা বাস্তব বাধ্যবাধকতা আছে। দিনের শেষে তাদের তো এই সরকারি চাকরিটাই করতে হবে, যেই সরকারে আসুক সে তাদের তিরস্কার বা পুরস্কার যেটা দিক সেটা দেওয়ার একটা অধিকার তো তাদের হাতে থাকবে। ফলে সেই সমস্ত তাদের মাথায় থাকতে পারে, কিন্তু যখন বিচার বিভাগীয় যারা দায়িত্ব পাচ্ছেন তারাও ভয়ে ভয়ে থাকেন, তখন বিষয়টা কীরকম একটুখানি মনে হয় না যে এই ভয় দেখানোর পর্যায়টা কোন জায়গা অবধি পৌঁছে গেছে। এবার দেখুন, কে কে ভয় পাবেন কে কে ভয় পাবেন না সেটা তো যার যার ব্যক্তিগত চয়েস। তারা হয়তো পরবর্তী ক্ষেত্রে পুরস্কার তিরস্কারের কথা মাথায় রেখেছেন ধরে নিলাম, কিন্তু তারপরেও যদি ভুলটা হয় তাহলে সেই ভুলটা ভুল নাকি ইচ্ছাকৃত ভুল সেই বিষয়টা তো থেকে যাবে। আর সেই ভুলটা বিচারকরা ধরে ফেললে
তখন কিন্তু হাতে কোনো চয়েস নেই, বরং শাস্তির চয়েস। এটা ওপারওয়ালা মানে আদালত জানে, আর এটা প্রথম থেকে এই ভুল হলে যে শাস্তি ছাড়া আর কোনো উপায় নেই এইটা পরিষ্কার করে কমিশন বলে দিয়েছে। এর মধ্যে আবার জেলায় জেলায় কমিটি গঠন করে দিয়েছে হাইকোর্ট। অর্থাৎ মনিটর প্রচুর আছে জানেন তো, কিন্তু সব মনিটরই ভয় দেখাচ্ছে। এবার একটাই শুধু মনে হচ্ছিল জানেন, এই এসআইআর মানে কি একটা ইতিবাচক প্রক্রিয়া। তো আমাদের এই গোটা ভোটিং যে প্রক্রিয়াটা, এই যে ভোটার তালিকাটা, সেটাকে বেনজল মুক্ত করে একটা নিষ্কলুষ জায়গায় নিয়ে যাওয়া, এটা তো ইতিবাচক জিনিস। কিন্তু ভয় পাওয়া বা ভয় দেখানোর মতো বা ভয়ের প্রসঙ্গ টেনে আনার মতো একটা নেতিবাচক জিনিসকে বড় করে দেখিয়ে কোনো ইতিবাচক জিনিস কি করা সত্যি সম্ভব? একবার ভেবে দেখুন তো।